হুট করে মাহিনের হাতের কনুইয়ের আঘাতে নূর কিছুটা নড়ে চড়ে সামনের দিকে তাকাল। মাহিন এখনো উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। নূর নাক মুখ কুঁচকে কিছুটা বিরক্তি নিয়ে মাহিনকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি। সাথে সাথেই মাহিন পিছু ফিরে তাকাল। সোডিয়ামের ঝাপসা আলোতে কারো চেহারাই স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে দুজনের চোখ স্পষ্ট দেখা যাচ্ছে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে চোখ দুটো হাঁসের ডিমের মতো বড় বড় করে একসাথে জোরে চিৎকার দিয়ে বলল, ভূতত্ত্ব। চিৎকার দিয়েই দুজন দুদিকে দৌড় লাগাল। মাহিন দৌড় দিল ওর বাড়ির দিকে, নূর দৌড় দিল রিকশার দিকে। রিকশাতে উঠেই নূর কাঁপাকাঁপি শুরু করল। মাহিন দৌড়াচ্ছে আর ঘামছে। অপ্রত্যাশিত কিছু দেখলে হয়তো এমনভাবেই ভয় পাওয়ার কথা। দুজনই সমানভাবে ভয় পেয়েছে, কেউ কোনো অংশে কম নয়। ওইদিকে চাঁদনি বেকুব হয়ে দুই হাতে দুই আইসক্রিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কিছুই সে দেখেনি। সে ছিল আইসক্রিমের ধান্দায়। যখন নূর ভূত বলে চিৎকার দিয়েছে তখনই ওর হুঁশ এসেছে। পার্লার মালিক আরও দুটো আইসক্রিম চাঁদনির হাতে ধরিয়ে দিল। চারটে আইসক্রিম হাতে নিয়ে চাঁদনি নূরের সামনে দাঁড়াল। নূরের শরীর দিয়ে অঝরে ঘাম পড়েছে। উত্তেজনায় ধবধবে সাদা মুখটা লাল হয়ে গেছে। মাথা নিচু করে নূর মনে মনে বিড়বিড় করছে। চাঁদনি শুকনো ঢোক গিল নূরকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে ভাইয়া? ভূত দেখেছ মনে হয়? ওই সময় এমনভাবে চিৎকার দিল কেন? নূর চাঁদনির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চাঁদদোদ তাড়াতাড়ি গাড়িতে উঠো, ওখানে ভূভূত আছে। ঠিক আমার চোখের মতো দেখতে ভূতটা, নীল চোখ। চাঁদনি কিছুটা ভাব নিয়ে বলল, ধ্যাত চাঁদ ওসব ভূত প্রেতে ভয় পায় না। তাছাড়া তুমি ভুল দেখেছ, ভূত বলতে কিছুই হয় না। আচ্ছা যাই হেক, টাকা দাও তাড়াতাড়ি। পার্লার মালিক কেমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, ভেবেছে আমি চোর। টাকা না দিয়েই চলে যাব। নূর এখনো ঘামছে। চাঁদনির কথা মতো সে পকেট থেকে ওয়ালেট বের করে চাঁদনি হাতে পুরো ওয়ালেট ধরিয়ে দিল। চাঁদনি বেকুব হয়ে নূরের দিকে তাকিয়ে আছে। চাঁদনি ওয়ালেট থেকে টাকা নিয়ে এক দৌড়ে পার্লার মালিককে টাকা দিয়ে আরেক দৌড়ে রিকশায় এসে বসল। রিকশায় বসেই চাঁদনি রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, মামা চলেন, যত তাড়াতাড়ি পারেন চলেন, না হয় আমার আইসক্রিম গলে যাবে। চাঁদনির কথা মতো রিকশাওয়ালা রিকশা ছেড়ে দিলও। চাঁদনি ওয়ালেটটার দিকে ভালো করে তাকিয়ে দেখল ওয়ালেটটার একপাশে রোজের মুচকি হাসির একটা ছবি লাগানো। মুহূর্তেই চাঁদনির মনটা খারাপ হয়ে গেল। এরপর সে নিজেকে কিছুটা কন্ট্রোল করে নূরের দিকে ওয়ালেটটা এগিয়ে দিল। নূর এখনো ঘোরের মধ্যে আছে। চাঁদনি বুঝে গেছে নূর দারুণ ভয় পেয়েছে। চাঁদনি মুচকি হেসে নূরের দিকে একটা আইসক্রিম এগিয়ে দিয়ে বলল, নূর ভাইয়া আইসক্রিমটা খাও, তোমার মাথা গরম হয়ে আছে, আইসক্রিমটা খেয়ে মাথাটা ঠান্ডা করো। আমি সিউর আইসক্রিম খেলে তোমার অহেতুক ভয় কেটে যাবে। নূর রক্তিম চোখ মুখ নিয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, চাঁদ বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি ওই ভূতটাকে। আমার মতো চোখ ওই ভূতের। আচ্ছা আচ্ছা বুঝেছি, মাঝে মাঝে এমন হয়। মনের শয়তানি থেকে আমরা অনেক কিছুই দেখি, যা আসলে সত্যি না। সব মনের বিভ্রান্তি। তুমি প্লিজ একটা আইসক্রিম খাও, দেখবে মাথাটা ঠান্ডা হয়ে গেছে। চাঁদনির কথায় আশ্বস্ত হয়ে নূর চাঁদনির হাত থেকে আইসক্রিম নিয়ে গোপাগপ আইসক্রিম গিলতে লাগল।
চাঁদনি ও নূরের দিকে তাকিয়ে অবশিষ্ট 3টা আইসক্রিম থেকে একটা আইসক্রিমে মুখ ডুবিয়ে দিল। মাহিন রুমে ঢুকে সমানে হাঁফাচ্ছে। পুরো শরীর বেয়ে তার ঘাম পড়ছে। চোখ মুখ লাল হয়ে ঠিক নূরের মতো হয়ে গেছে। জগ থেকে পানি ঢেলে মাহিন ধকধক করে পুরো গ্লাস পানি সাবার করে ফেলল। সোফায় মাথা এলিয়ে দিয়ে সে শার্টের দুটো বোতামও খুলে এসি ফুল স্পিডে বাড়িয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে। মাহিন সমানে শুকনো ঢোক গিলছে আর সামনের চুলগুলো টানতে টানতে বলছে, এটা কি সত্যিই ভূত ছিল নাকি মানুষ? চোখগুলো সস্পূর্ণ আমার মতো দেখতে। সোডিয়ামের ঝাপসা আলোয় মুখটা স্পষ্ট দেখিনি। তাহলে কি ভূত ও মানুষের মতো হয়? মাহিন এসব বলছে আর ভয় কাঁপছে। কিছুক্ষণ এভাবে থাকার পর ওর চোখ লেগে আসে। সোফায় ঘুমিয়ে পড়ে সে। মিহা ও রুমে ঢুকে বিছানায় শুয়ে অশ্রুবিলাস করতে করতে ঘুমিয়ে পড়ে। প্রায় 10 মিনিট পর চাঁদনির বাড়ির সামনে রিকশা এসে থামল। চাঁদনি রিকশা থেকে নেমে নূরকে টানাটানি করে রিকশা থেকে নামিয়ে বাড়ির ভিতর নিয়ে গেল। ড্রয়িং রুমে এক নাগারে পায়চারি করছে সামিয়া আহমেদ আর সোহানি। দুজনের দৃষ্টিই তীক্ষ্ণ। ড্রয়িং রুমে পা দেওয়ার সাথে সাথেই সামিয়া আহমেদ ক্ষেপে এসে চাঁদনির কান ধরে বলল, খুব বাদর হয়েছ তুমি, তাই না? চাঁদনি আহ বলে মৃদু চিৎকার দিয়ে নাক মুখ কুঁচকে সামিয়া আহমেদের দিকে একটা আইসক্রিম এগিয়ে দিয়ে বলল, নাও আম্মু, আইসক্রিম খাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। সামিয়া আহমেদ আরও রেগে চাঁদনির কানে জোরে মোচড় দিয়ে বলল, কি বললি তুই? আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করব? আম্মু প্লিজ ছাড়ো, ব্যথা পাচ্ছি। তাছাড়া আইসক্রিমগুলো গলে যাচ্ছে। তোমরা না খেলে নাই, আমাকে অন্তত খেতে খাও। কতগুলো টাকার আইসক্রিম? সামিয়া আহমেদ চাঁদনির কান ছেড়ে দিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে বলল, সবই আমার কপাল। শেষ পর্যন্ত একটা পাগল মেয়েকে জন্ম দিলাম। এত বড় গুরুতর অন্যায় করে ও ওর মধ্যে বিন্দু মায় অনুশোচনা নেই। নূর হ্যাং মেরে দাঁড়িয়ে আছে। ভূত আর মানুষের মধ্যে ডিফারেন্স খুঁজছে সে। চাঁদনি আর সোহানি সোফায় বসে আইসক্রিম খাওয়ায় অধিক মনোযোগিনী। সামিয়া আহমেদ নূরের নিস্তব্ধতা দেখে নূরকে হালকা ঝাঁকিয়ে বলল, কি রে, কি হয়েছে তোর? এভাবে বোবার মতো দাঁড়িয়ে আছিস কেন? নূর হালকা নড়েচড়ে শান্ত কণ্ঠে বলল, খালামনি আমি এখন আসি। মাথাটা খুব ধরে আছে, তাই যত সব উল্টো পাল্টা জিনিস দেখছি। বাড়িতে গিয়ে টানা একটা ঘুম দিতে হবে। তাছাড়া কাল এক্সাম ও আছে। কথাগুলো বলেই নূর দ্রুত পায়ে বাড়ি থেকে প্রস্থান নিল। হুট করে চাঁদনি আইসক্রিম খাওয়া বাদ দিয়ে দৌড়ে গিয়ে নূরের মুখোমুখি হয়ে দাঁড়াল। চাঁদনি মুচকি হেসে নূরের আইসক্রিম মাখানো মুখটার দিকে তাকিয়ে আছে। নূরের ঠোঁটের একটা কোনায় আইসক্রিম লেগে আছে। চাঁদনি একটা উকি দিয়ে নূরের ঠোঁটের কাছাকাছি এসে চোখ বন্ধ করে ঠোঁট দিয়ে আইসক্রিমটা চুষে নিল। নূর বরফ হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে জমে গেছে। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে নূরকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি নূর ভাইয়া, খুব 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 ভালোবাসি। তুমি অযথা টেনশন করো না। মাঝে মাঝে আমরা চোখের ভুলে অনেক কিছু দেখি, যা আমাদের মনে অনেক দাগ কাটে। জিনিসটা কিন্তু খুবই খারাপ, তাই এই ব্যাপারটা আমাদের এড়িয়ে চলে উচিত। নূর চাঁদনির থেকে নিজেকে ছাড়িয়ে সামনে হাঁটা ধরল। চাঁদনি মুখটা কালো করে নূরের যাওয়ার পথে তাকিয়ে আছে। নূর রিকশায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর নূর বাড়ি পৌঁছে সোজা রুমে ঢুকে দরজা আটকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। উদ্দেশ্য শাওয়ার নিয়ে নিজের মাইন্ডকে শান্ত করা। নূর ঝর্ণার নিচে দাঁড়িয়ে দেয়ালে এক হাত ঠেকিয়ে নিজেকে শাওয়ারের পানিতে ভিজিয়ে নিচ্ছে আর বিড়বিড় করে বলছে,
আমি তো নিজেও জানি ভূত প্রেতত বলতে কিছু হয় না, তবে আমি কি সত্যি সত্যি আমার মতো একজন সেই মানুষকে দেখলাম? সম্পূর্ণ আমার মতো দেখতে? অবশ্য ঝাপসা আলোয় পুরো মুখ দেখিনি, তবে চোখ দেখে মনে হয়েছে লোকটা আমার মতো দেখতে। লোকটা আদৌ আমার মতো দেখতে নাকি আমার চোখের ভুল কিছুই বুঝছি না। উফফ, মাথাটা কেমন অশান্ত লাগছে। শাওয়ার নিয়ে টানা ঘুম দিতে হবে। কথাগুলো বলেই নূর চট জলদি শাওয়ার নিয়ে একটাটি শার্ট আর 3/4 প্যান্ট পরে বিছানায় গা এলিয়ে দিল। প্রায় 10 মিনিট পরেই নূর ঘুমের শহরে পা রাখল। চাঁদনি ও ফ্রেশ হয়ে সোহানির সাথে দুষ্টুমি করতে করতে সোহানিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8টা। রোদের প্রখর আলোতে ঘুম ভাঙ্গে মাহিনের। নাক মুখ কুঁচকে মাহিন ঘুম থেকে উঠে বড় করে হাই তুলে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মাহিন কফি হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। সে চায়ে চুমুক দিচ্ছে আর রাস্তায় চলমান গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। কায়রাকে এগিয়ে দিয়ে মিহা এইমায় রুমে ঢুকল। কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে গেছে কায়রা। 1 সপ্তাহ পর ফিরবে। মিহার মনটা কেমন উদ্বিগ্ন হয়ে আছে, তাই সে 1 কাপ কফি হাতে নিয়ে সোজা ছাদে উঠে গেল। উদ্দেশ্য প্রকৃতি দেখবে আর কফি খাবে। মাহিন ব্যালকনির গ্রিল ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিছুটা বিরক্ত হয়ে কফির মগ হাতে নিয়ে সোজা ছাদে চলে গেল। মাহিন আর মিহা দুজনেই ছাদের উপর। মিহাদের বাড়ির ছাদ থেকে মাহিনের ফ্ল্যাটের ছাদটা স্পষ্ট দেখা যাচ্ছে। পিছু ঘুরে দাঁড়ালে হয়তো দুজনেই দুজনের ফেসটা দেখতে পাবে। মিহা দোলনায় দোল খাচ্ছে আর কফি খাচ্ছে। মাহিন সিমেন্টের তৈরি বেঞ্চিগুলোতে বসে আপন মনে কফি খাচ্ছে আর মনে মনে প্ল্যানিং করছে কিভাবে মিহাকে খুঁজে পাবে। প্ল্যান অনুযায়ী সে কফিটা শেষ করে রুমে গিয়ে গেট আপ চেঞ্জও করে দিনের আলোতে পুরো এলাকাটা ঘুরে ঘুরে মিহাকে খুঁজবে। এসব ভাবনা চিন্তার মধ্যেই কেউ এসে মাহিনের কাঁধে হাত রাখল। মাহিন হকচকিয়ে পিছু ঘুরে তাকাল। অমনি একটা 5 বছরের পিচ্চি মেয়ে এক গাল হেসে মাহিনকে উদ্দেশ্য করে বলল, চাচ্চু তুমি কি এই ফ্ল্যাটে নতুন এসেছ? বিনিময়ে মাহিন ও এক গাল হেসে বলল, হুম ডিয়ার, নতুন এসেছি। তোমার নাম কি? মাহিন, এবার তোমার নামটাও বলে ফেল। আমি ফাইজা। আব্বু আমাকে আদর করে ফাইজু বলে ডাকে। চাইলে তুমি ও আমাকে আদর করে ফাইজু বলে ডাকতে পারো। মাহিন মুচকি হেসে মেয়েটার গাল টেনে বলল, আমি তোমাকে ফাইজু বলেই ডাকব। হুট করে মেয়েটা জিভ কেটে মাথায় হাত দিয়ে বলল, আমি তো ছাদে এসেছিলাম আম্মুর জামা কাপড় নিতে। দেখছো, একদম ভুলে গেছি। কথাটা বলেই মেয়েটা ছাদের দড়ি থেকে একটা লাল রঙের ড্রেস নিয়ে দৌড়ে ছাদের দরজার কাছে যেয়ে জোরে চিৎকার দিয়ে মাহিনকে উদ্দেশ্য করে বলল, মাহিন চাচ্চু, আমি তোমার সাথে পরে কথা বলবো। ফাইজার চিৎকারের আওয়াজ মিহার বাড়ির ছাদ অবধি পৌঁছে গেছে। মাহিন নামটা শোনার সাথে সাথেই মিহা পিছু ঘুরে তাকাল। সাথে সাথেই মাহিনের হাসোজ্জ্বল মুখটা মিহার চোখে ভেসে উঠল। প্রবল ওয়েজনায় মিহার কফির মগটা হাতে থেকে নিচে পড়ে গেল। মাহিন মেয়েটার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, ওকে ফাইজু। মিহা খুশিতে এক গাল হেসে বুক ফাটা চিৎকার দিয়ে বলল, মাহিন নন। মিহার চিৎকারের আওয়াজে মাহিনের বুকটা ধক করে কেঁপে উঠল। মাহিন চোখে অসংখ্য জল নিয়ে সামনের দিকে তাকাল। মিহাকে দেখার সাথে সাথেই মাহিন এক রাশ হেসে ওয়েজিত হয়ে বলল, মিহা হা 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 হা। মিহা খুশিতে লাফাতে লাফাতে জোরে চিৎকার দিয়ে বলল, আমি জানতাম মাহিন, তুমি ঠিক আসবে। তুমি তোমার মিহাকে ছাড়া থাকতেই পারবে না। মাহিন জোরে জোরে হেসে বলল, তুমি ওইখানেই দাঁড়াও মিহা, আমি এখনই আসছি।
মিহা এক নিঃশ্বাসে বলে উঠল, না মাহিন, তুমি এসো না, আমিই আসছি তোমার কাছে। কথাটা বলেই মিহা দৌড়ে ছাদ থেকে প্রস্থান নিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে মাহিনদের গেইটের ভিতর ঢুকে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদের উপর চলে এলো। মিহাকে দেখেই মাহিন এক গাল হেসে দুহাত বাড়িয়ে দিল। মিহা হাঁফাতে হাঁফাতে চোখে অসংখ্য জল নিয়ে ছুটে এসে মাহিনকে ঝাপটে ধরল। দুজনই দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। মাহিন পারছে না মিহাকে বুকের ভিতর পুরে নিতে। দুজনই খুশিতে অঝরে কাঁদছে। অন্যদিকে নূর মায় ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠেই সে ঢুলু ঢুলু চোখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চোখ বড় বড় করে ঘড়ির দিকে তাকিয়ে বলল, ওহ মাই গড, 9+ বেজে গেছে। হায় হায়, আমি তো এখনো রেডিই হয়নি। আজ অনেক কাজ ভার্সিটিতে। এক্সামের পর পরই বসন্ত প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। নূর কথাগুলো বলেই গায়ে ব্ল্যাক শার্ট জড়িয়ে বাইকের চাবিটা নিয়ে রুম থেকে হন্য হয়ে বের গেল। চাঁদনি এখনো ঘুম। লাবিবা আর জায়মা চাঁদনির দুই পাশে বসে চাঁদনিকে টানতে টানতে ঘুম থেকে বসিয়ে দিল। চাঁদনি এবার বসে বসেই ঘুমুচ্ছে। লাবিবা আর জায়মা কিছুটা বিরক্ত হয়ে চাঁদনির কানের কাছে চাঁদ্দোদ বলে জোরে চিৎকার দিল। সাথে সাথেই চাঁদনি ধরফরিয়ে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়াই ইউনুস পড়তে লাগল। জায়মা আর লাবিবা দুজনেই কোমরে হাত দিয়ে রণচণ্ডী ভাব নিয়ে জোরে চিৎকার করে বলল, চাঁদ প্লিজ নাটক কম কর। 9টা বেজে গেছে। ভার্সিটিতে যেতে হবে। অনেকটা দেরি হয়ে গেছে আজ। চাঁদনি নাটক বন্ধ করে ধরফরিয়ে বিছানা থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে জিভ কেটে মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, হায় হায়, আজ তো আমার ক্লাসের পর ডান্স প্র্যাকটিস করতে হবে। আর আমি কিনা এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমিয়েছি। কথাগুলো বলেই চাঁদনি ওয়াশরুমে ঢুকে ফটাফট ফ্রেশ হয়ে হোয়াইট একটা সালোয়ার স্যুট পরে চোখে হালকা কাজল লাগিয়ে রুম থেকে পা টিপে টিপে বেরিয়ে চোরের মতো বাড়ি থেকে বের হয়ে গেল। রাস্তায় বের হয়েই চাঁদনি একটা খালি অটো পেয়ে লাবিবা আর জায়মাকে নিয়ে অটোতে বসে পড়ল। কায়রাদের বাড়ি ক্রস করে ভার্সিটি যেতে হয়। অটো প্রায় কায়রাদের বাড়ির গলির মোড়ে চলে এসেছে। ওই দিকে মাহিন আর মিহা প্ল্যান করেছে দুজনেই আজ পুরো শহর ঘুরবে। মাহিন তো এই শহরে নতুন, তাই মিহা পুরো শহরটা মাহিনকে ঘুরিয়ে দেখাবে। মিহা ব্ল্যাক কালার একটা চুড়িদার পরে চুলগুলো মাঝসিথি করে ছেড়ে দিয়েছে। চোখে ঘন করে কাজল পরে, ঠোঁটে লাল লিপস্টিক পরে ওর বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে আছে। এই সাজেই মিহাকে দারুণ লাগছে। মাহিন গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে চুলগুলো স্পাইক করে হাতে একটা ব্ল্যাক ওয়াচ পরে চোখে কালো চশমা লাগিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে বাড়ির গেইটের দিকে অগ্রসর হচ্ছে। ওইদিকে চাঁদনিদের অটো কায়রাদের বাড়ির সামনে আসার সাথে সাথেই মিহাকে গেইটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চাঁদনি ড্রাইভারকে উদ্দেশ্য করে এক নিঃশ্বাসে বলে উঠল, মামা প্লিজ অটো থামান, তাড়াতাড়ি থামান। চাঁদনির কথা মতো ড্রাইভার জলদি করে অটো থামিয়ে দিল। চাঁদনি এক গাল হেসে অটো থেকে নেমে মিহার মুখোমুখি দাঁড়াল। মিহা চাঁদনিকে দেখে খিলখিল করে হেসে চাঁদনিকে জড়িয়ে ধরল। দুজন দুজনকে জড়িয়ে ধরে হাসছে। চাঁদনি মৃদু হেসে মিহাকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো মিহা আপু? খুব 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 ভালো আছি। আকাশ পরিমাণ ভালো আছি। চাঁদনি কিছুটা অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলল, বাপরে বাপ, এও ভালো। কারণ কি বলো তো? একটা বড় সর কারণ তো নিশ্চয়ই আছে। কি কারণ মিহা আপু? প্লিজ আমাকে বলো না। মিহা চাঁদনিকে ছেড়ে কিছুটা লজ্জিত ভাব নিয়ে বলল, মাহিন এসেছে চাঁদ। আমার বয়ফ্রেন্ড মাহিন। এত তাড়াতাড়ি আমেরিকা ছেড়ে চলেও এসেছে? হুম, খুব ভালোবাসে আমায় তাই। বাহ বাহ।
আজ তো তোমার ঈদ, নিশ্চয়ই দুজনে ঘুরতে যাচ্ছে। হুম, আজ মাহিনকে পুরো চট্টগ্রাম ঘুরে দেখাবো। তোমার আম্মু আব্বু কিছু বলবে না? আম্মু আব্বু তো বাড়িতেই নেই, আমার বড় ফুফির বাড়িতে গেছে, আরও কিছুদিন পর ফিরবে। হুট করে লাবিবা পেছনে থেকে চাঁদনিকে ডেকে বলল, চাঁদ তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। চাঁদনি কিছুটা বিরক্তি নিয়ে বলল, দাঁড়া না, আসছি তো। চাঁদনি এবার মিহার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, আপু আসছি আমি, ভার্সিটির দেরি হয়ে যাচ্ছে। আরে আমার বয়ফ্রেন্ডকে দেখে যাও, এরপর না হয় যেও। না আপু আজ না, আজ খুব তাড়া আছে, অন্য একদিন এসে আমাদের জিজুর সাথে দেখা করব। কেমন? মিহা মনটা খারাপ করে বলল, ওকে, বাট আজকে দেখলে খুশি হতাম। তোমার জামাই দেখতে গেলে আজ আর আমার জামাই দেখা হবে না, এক্সাম হলে ঢুকে যাবে। আমি আবার আমার জামাইকে একদিন না দেখে থাকতে পারি না। আমি আসছি বাপু, বাই বাই। কথাগুলো বলেই চাঁদনি দ্রুত পায়ে হেঁটে অটোতে উঠে মিহার দিকে তাকিয়ে মুচকি হেসে মিহাদের বাড়ি ক্রস করে চলে গেল। মিহা কিছুটা বিরক্তি নিয়ে মাহিনদের ফ্ল্যাটের গেইটের দিকে তাকাল। মাহিনের বের হওয়ার সাথে কোনো খবরই নেই। মিহা গাল ফুলিয়ে হম্বিতম্বি করে হেঁটে মাহিনের ফ্ল্যাটের গেইটে ঢুকে গেল। গেইটের ভিতর ঢুকেই মিহা কিছুটা অবাক হল, কারণ মাহিন একটা পিচ্চি মেয়ের সাথে বসে হাসছে আর বেলুনে ফু দিচ্ছে। মিহা কিছুটা রেগে কোমরে হাত দিয়ে কড়া কণ্ঠে মাহিনকে উদ্দেশ্য করে বলল, মাহিন নন আমাকে ওয়েটিংয়ে রেখে তুমি বেশ মজমাস্তিতে পড়ে আছো তাই না? মিহার রাগী ফেস দেখে মাহিন শুকনো ঢোক গিলে মিহার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আম সরি মিহা, এক্সট্রিমলি সরি। আসলে ফাইজু খুব রিকোয়েস্ট করছিল ওর বেলুনগুলো ফুলিয়ে দিতে, তাই বাচ্চা মেয়েটার রিকোয়েস্ট আমি ফেলতে পারিনি। প্লিজ ফরগিভ মি। মুহূর্তেই মিহা মৃদু হেসে মাহিনের নাক টেনে বলল, ইটস ওকে জানু, এত সরি বলতে হবে না। মাহিন শয়তানি হাসি দিয়ে যেই না মিহাকে জড়িয়ে ধরতে যাবে এর আগেই ফাইজু এসে ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, এই তোমরা কি দুজন দুজনকে ভালোবাসো? মাহিন ফাইজুর গাল টেনে বলল, হুম ডিয়ার, খুব 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 ভালোবাসি। তাহলে বিয়ে করছো না কেন? ফাইজুর কথায় মিহা কিছুটা লজ্জা পেয়ে দ্রুত পায়ে হেঁটে মাহিনের ফ্ল্যাট থেকে প্রস্থান নিল। মাহিন পিছনের চুলগুলো টেনে মুচকি হেসে ফাইজুর দিকে তাকিয়ে বলল, বিয়ে করব বলেই তো তোমাদের দেশে আসা। তোমাদের বিয়েতে আমাকে ইনভাইট করো কেমন? আমি অনেকগুলো গিফটস নিয়ে আসব। মাহিন এক গাল হেসে বলল, ওকে ডিয়ার তাই হবে, আমরা পরে কথা বলবো, এখন বরং আসি। বাই বাই ফাইজু। মাহিন আর দেরি না করে তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে বের হয়ে গেইটের সামনে দাঁড়াল। মিহা ও দাঁড়িয়ে আছে মাহিনের পাশে। মাহিন একটা খালি রিকশা দেখে থামিয়ে দিল, এরপর দুজনই রিকশাতে উঠে পড়ল। অন্যদিকে চাঁদনি ভার্সিটির সামনে নেমেই এক দৌড়ে ভার্সিটির গেইটের ভিতর ঢুকে গেল। ওর এখন একটাই উদ্দেশ্য নূরকে দেখা, তাই সে দৌড়ে ইংলিশ ফ্যাকাল্টির 2 তলায় উঠে গেল। জানালা দিয়ে আর চোখে তাকিয়ে তাকিয়ে চাঁদনি নূরকে খুঁজছে। বেশ কিছুক্ষণ চোখ বুলানোর পর চাঁদনি নূরকে দেখতে পেল। নূর খুব মনোযোগ দিয়ে এক্সাম দিচ্ছে। নূরের পাশেই আয়মন আর হিমেল বসে আছে। চাঁদনি কিছুক্ষণ নূরকে দেখে সোজা 2 তলা থেকে নেমে ওর নিজের ক্লাসে ঢুকে গেল। জায়মা আর লাবিবা ফার্স্ট বেঞ্চে বসে নিজেদের মধ্যে কথা বলছে।
একটু বাদেই টিচার চলে আসবে। চাঁদনি চোখ মুখ লাল করে জায়মা আর লাবিবাকে টানতে টানতে পিছনের বেঞ্চে নিয়ে বসালো। ওরা দুজনই চাঁদনির দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই চাঁদনিকে গুলি মেরে উড়িয়ে দিবে। চাঁদনি না বুঝার ভান ধরে গালে হাত দিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। লাবিবা চাঁদনির হাতে চিমটি দিয়ে দাঁত কিরমির করে বলল, আমাদের এভাবে টেনে আনলি কেন? সবসময় চোরের মতো তোর জন্য ব্যাক বেঞ্চে বসতে হয়। ফার্স্ট বেঞ্চে বসলে কথা বলা যায় না। স্যাররা কেমনভাবে তাকায়। তোরা তো জানিসই আমি আবার বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না। জায়মা চাঁদনির কান টেনে বলল, আজই আমি সোহা আপুর কাছে তোর নামে নালিশ দিব। তুই কথা বলতে কলেজে আসিস, ক্লাস করতে আসিস না। চাঁদনি চোয়াল শক্ত করে যেই না কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে স্যার চলে এলো। জায়মা তাড়াতাড়ি চাঁদনির কান ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। সাথে লাবিবা আর চাঁদনিও। স্যার ক্লাসে ঢুকে সবাইকে হাত দিয়ে ইশারা করে বলল বসতে। স্যারের ইশারা অনুযায়ী সবাই বসে পড়ল। স্যার এবার রোল কাউন্ট করে পড়ানোর দিকে মনোযোগ দিল। লাবিবা অনেকক্ষণ ধরে একটা জিনিস নোটিশ করছে, স্যার শুধু আর চোখে ওর দিকে তাকাচ্ছে। লাবিবা স্যারের দিকে তাকালেই স্যার চোখটা সরিয়ে ফেলছে। স্যারটা নতুন, সবে মায় কয়েকদিন হলো উনি ক্লাস নিচ্ছেন। উনারোর নাম জিসান। স্যারের দৃষ্টি লাবিবার একদমই ভালো লাগে না, তাই সে যথেষ্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। প্রায় 1.5 ঘন্টা পর চাঁদনি দুটো ক্লাস শেষ করে লাবিবা আর জায়মাকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। উদ্দেশ্য অডিটোরিয়াম রুম, নাচ প্র্যাকটিস করা। অডিটোরিয়াম রুমে ঢুকেই চাঁদনি অবাক হয়ে গেল, কারণ অনেক ছেলে মেয়ে একসাথে নাচ প্র্যাকটিস করছে। মেয়েদের থেকে ছেলেদের পরিমাণ বেশি। এদের মধ্যে বেশিরভাগই নাচ দেখছে, হাতে গোনা কয়েকজন শুধু নাচছে। জায়মা আর লাবিবাকে নিয়ে চাঁদনি অডিটোরিয়ামের একটা কোনায় দাঁড়িয়ে পড়ল। চাঁদনি ওর সাইড ব্যাগটা জায়মার হাতে ধরিয়ে দিয়ে জুতোগুলো পা থেকে খুলে উড়োনাটা ভালো করে কোমরে বেঁধে নাচের প্রস্তুতি নিচ্ছে। দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে চাঁদনি ভাবছে কোনো গান দিয়ে নাচবে। প্রায় অনেকক্ষণ ভাবাভাবির পর চাঁদনি সাইড ব্যাগ থেকে ফোনটা হাতে নিয়ে মিউজিক অপশনে গিয়ে মিনারের ঝুম গানটা বাজিয়ে দিল। সে এই গানটা দিয়েই নাচবে। ফোনটা লাবিবার হাতে ধরিয়ে দিয়ে চাঁদনি নাচের তাল তুলছে। আস্তে আস্তে চাঁদনি গানের সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করে। অডিটোরিয়ামে উপস্থিত সব ছেলেমেয়েরা হা করে চাঁদনির নাচ দেখছে। বিশেষ করে ছেলেরা। বেশিরভাগ ছেলেরাই খুব বাজে নজরে চাঁদনির দিকে তাকাচ্ছে। চাঁদনির সেদিকে খেয়াল নেই, সে আছে ওর নাচের তালে। নূর এক্সাম শেষ করে আয়মন আর হিমেলের কাঁধে ধরে ধীর পায়ে অডিটোরিয়ামের দিকে এগুচ্ছে। কারণ অডিটোরিয়াম রুমেই সব স্টুডেন্টেরা কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য নাম টুকতে আসবে। তাই ওরা অডিটোরিয়ামের দিকে অগ্রসর হচ্ছে। অডিটোরিয়ামে পা রেখেই নূরের হাসিমাখা মুখটা লাল হয়ে রাগী রূপ ধারণ করল। কারণ চাঁদনি নাচছে আর সব ছেলেরা চাঁদনির দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকে তো বাজে বাজে ইঙ্গিতও করছে। নূর চোয়াল শক্ত করে জোরে চিৎকার দিয়ে বলল, চাঁদদোদ। নূরের চিৎকারের তাণ্ডবে চাঁদনি নাচ থামিয়ে ভয়ার্ত দৃষ্টিতে সামনের দিকে তাকাল। নূরের রক্তিম চোখগুলো দেখে চাঁদনির কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সব স্টুডেন্টরা এক এক করে রুম থেকে বের হয়ে গেল। জায়মা আর লাবিবা রুম থেকে বের হতে নিলেই চাঁদনি ওদের দুজনের হাত চেপে ধরে ভয় কাঁপতে কাঁপতে মিনমিন করে বলল, প্লিজ তোরা যাস না। আমি নূর ভাইয়াকে খুব ভয় পাই। তোরা চলে গেলেই নূর ভাইয়া আমাকে মারবে। প্লিজ যাস না।
নূর চাঁদনির থেকে চোখ ঘুরিয়ে জায়মা আর লাবিবার দিকে তাকালো। নূরের কঠোর দৃষ্টি দেখে জায়মা আর লাবিবা চাঁদনির হাত ছেড়ে দৌড়ে রুম থেকে পালালো। আয়মন আর হিমেল নূরের পাশে দাঁড়িয়ে আছে। ওদের দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে নূর চোখ রাঙিয়ে ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, তোদের কি আলাদা করে বলতে হবে? দফা হ এখান থেকে। আয়মন চাঁদনির দিকে অসহায়ের মতো তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। সাথে হিমেলও। আয়মন যাওয়ার সময় অডিটোরিয়ামের দরজাটা লাগিয়ে দিয়ে গেছে। নূর ধীর পায়ে হেঁটে চাঁদনির দিকে অগ্রসর হচ্ছে। চাঁদনি ভয় কাঁপতে কাঁপতে ফ্রিজ হয়ে যাচ্ছে। চাঁদনি শুকনো ঢোক গিলে পিছু হাঁটতে হাঁটতে সোজা দেয়ালের সাথে লেগে গেল। নূর ধীর পায়ে হেঁটে চাঁদনির মুখোমুখি দাঁড়াল। চাঁদনি কাঁপা কাঁপা গলায় নূরকে উদ্দেশ্য করে বলল, আমি কি করেছি নূর ভাইয়া? আয়া তুমি এমন করছো কেন? এত রাড়ারাগ দেখানোর কি আছে? নূর চাঁদনির হাত চেপে ধরে কঠিন কণ্ঠে বলল, আমি তোমাকে বারণ করেছিলাম না নাচতে? আমার বারণ শুনলে না কেন তুমি? আনসার মি মিট। না চলে দোষের কি? আমি নাচতে পারি বলেই তো নাচতে চাইছি। আমার অধিকার আছে ভার্সিটির সব ফাংশনে পার্টিসিপেট করার। জাস্ট শাট আপ চাঁদ। ছেলেরা তোমার দিকে বাজে নজরে তাকাচ্ছিল, বাজে ইশারা দিচ্ছিল। আমার এসব একদম পছন্দ না। হুট করেই চাঁদনির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসল। চাঁদনি মনে মনে বিড় করে বলল, এই তো সময় আমার রাগী বরটাকে নিজের কাছে বন্দি করার। একটু জেলাস ফিল করালে মন্দ হয় না। দেখি না কত দূর যেতে পারি। দু একটা থাপ্পড় খেলাম আর কি। এসব ব্যাপার না। চাঁদনি গলা ঝাঁকিয়ে একটা ভাব নিয়ে বলল, তোমার পছন্দ না হলে তো আমার কিছু করার নেই। আমার লাইফ আমার ইচ্ছা। আমার যখন যেটা মন চাইবে আমি সেটাই করব। দরকার হলে পুরো ভার্সিটির সামনে দিলবার গান দিয়ে নাচব। নোরা ফাতিহির মতো সেইম ডিজাইনের ড্রেস পরে। এতে তোমা। চাঁদনি আর কিছু বলতে পারল না। এর আগেই নূর ঠাস করে চাঁদনির গালে 5 আঙ্গুল বসিয়ে দিল। রাগে নূরের মাথা ফেটে যাচ্ছে। চাঁদনি নূরের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে যেই না ভ্যা ভ্যা করে কাঁদতে যাবে তার আগেই নূর চাঁদনির ঠোঁট আঁকড়ে ধরল। চাঁদনির ঠোঁটে একটা টাইট চুমো খেয়ে নূর চাঁদনির গালে আরেকটা চর বসিয়ে দিল। নূরের চুমো খেয়ে চাঁদনি কিছুটা শান্ত হয়ে গিয়েছিল। চর খেয়ে আবার সে ঠোঁট উল্টিয়ে কাঁদতে নিলেই নূর আবার চাঁদনির ঠোঁট আঁকড়ে ধরল। মোট কথা, সে মারছে ও আবার আদরও করছে। পরপর 3 বার এমন করার পর নূর চোখ লাল করে চাঁদনির দিকে তাকিয়ে বলল, আদর না চর কোনোটা চাও? ফতাফত ওর দাও। চাঁদনি গালে হাত দিয়ে কাদো কাদো মুখ করে ঠোঁট উল্টিয়ে বলল, চর চাই। চর দেওয়ার পরই তো আদর করছ। উফ, আমি বলতে চাইছি কোনোটা আরাম লাগছে? চর না আদর? দুইটাই আরাম লাগছে। মাগো মা, কোনো পাগলের পাল্লায় পড়লাম আমি। দুইটা অপশন থেকে একটা চোজ করতে বলেছি। মার ভালো লাগছে। তার মানে তুমি নাচবে? নাচব। দিলবার গান দিয়ে। দাঁড়াও, তোমাকে আমি নাচাচ্ছি। কথাটা বলেই নূর চাঁদনির ঠোঁট আঁকড়ে ধরল। চাঁদনি তো মনে মনে দারুণ খুশি। সে তো এটাই চেয়েছিল। সে জানত নূর রাগ করে ঠিক এটাই করবে। এতদিনে নূরের ধাঁচ সে ঠিক বুঝে নিয়েছে। চাঁদনি নিজেকে ছাড়ানোর মিথ্যে অভিনয় করছে। কিছুটা লোক দেখানো। চাঁদনি নূরকে আস্তে আস্তে হাত দিয়ে ঠেলছে। নূর চাঁদনির হাত চেপে ধরে রাগে চাঁদনির ঠোঁটে কামড় বসিয়ে দিচ্ছে। প্রায় 10 মিনিট পর নূর চাঁদনিকে ছাড়ল। চাঁদনি একদৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে।
নূর হাত দিয়ে নিজের ঠোঁট জোড়া মুছে চাঁদনির দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, বলো আর নাচবে? চাঁদনি ঢং করে ভ্যা ভ্যা করে কেঁদে বলল, তুমি আমার ঠোঁটে কামড় দিয়েছ, আমি আজই আম্মুর কাছে নালিশ দিব। তুমি খুব বাজে একটা লোক। চাঁদনির কথা শুনে নূর ভরকে গেল। নূর কিছুটা বিচলিত হয়ে বলল, হো 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 আট, আর ইউ ক্রেজি চাঁদ? আমি কিন্তু সত্যি সত্যি বলে দিব। কি 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 বলবে তুমি? ওই যে কামড় দিয়েছ। চাঁদ শুনো, এসব কথা বড়দের বলতে নেই। শুধু বড় বলছি কেন, তুমি, আমি ছাড়া আর কাউকেই বলতে নেই। একটা শর্তে আমি এই কথাটা ভাইরাল করব না। বলো তুমি রাজি? নিশ্চয়ই আইসক্রিম চাইবে। আমি তোমাকে 101টা আইসক্রিম কিনে দিব। কেমন? এরপর ও তুমি খালামনিকে কিছু বলো না। চাঁদনি কিছুটা সিরিয়াস হয়ে নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আজ তুমি আমাকে শপিং মলে নিয়ে সুন্দর একটা ড্রেস কিনে দিবে। মুনতাহা আপুর বার্থডেতে পরব। আয়মন নিয়ে যাবে। আমি একটু ব্যস্ত থাকব। প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমি আম্মুকে এখনই ফোন দিয়ে বলছি তুমি আমার ঠোঁটে চুমো খেয়েছ। দাঁড়াও, ফোনটা ব্যাগ থেকে নিয়ে নেই। নূর চোয়াল শক্ত করে চাঁদনিকে দেয়ালের সাথে আরো জোরে চেপে ধরে বলল, এই তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো? না বাবা, আমি এসব বড়দের ব্যাপার বুঝি না। জাস্ট একটা ড্রেস চেয়েছি, বেশি কিছু তো চাইনি। ওকে ড্রেস কিনে দিব, বাট অনেকক্ষণ ওয়েট করতে হবে। এখানের কাজ সেরে এরপর শপিং মলে যাব। রাজি? চাঁদনি এক গাল হেসে নূরের চোখের দিকে তাকিয়ে বলল, হুম রাজি। তুমি কাজ করো, আমি বরং বসে বসে তোমাকে দেখব। নূর চাঁদনির হাতটা ছেড়ে দিয়ে চাঁদনিকে টানতে টানতে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বলল, এখানে চুপচাপ বসে থাকবে। একটা টু শব্দও করবে না। চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। নূর অডিটোরিয়ামের দরজা খুলে সব স্টুডেন্টদের ভিতরে আসতে বলল। নূরের কথা মতো একে একে সবাই রুমে ঢুকে লাইনে দাঁড়িয়ে পড়ল। নূর একটা বড় টেবিলে খাতা আর কলম নিয়ে বসল। নূরের পাশেই হিমেল বসে আছে। দুজনেই স্টুডেন্টদের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রোগ্রামে নাম দিচ্ছে। ওদের তিনজনের মাঝে আয়মন অনুপস্থিত। জায়মা এসে চাঁদনির পাশে বসেছে, কিন্তু লাবিবা নেই। চাঁদনি কিছুটা অবাক হয়ে জায়মার কানে ফিসফিসিয়ে বলল, লাবু কোথায়? ওয়াশরুমে। লাবুকে একা রেখে তুই চলে এলি কেন? আয়মন ভাইয়া আছে ওইখানে, তাই আমি চলে এলাম। চাঁদনি চোখ দুটো বড় বড় করে জায়মার দিকে তাকিয়ে বলল, আয়মন ভাইয়া আছে মানে? আরে লাবিবাই আয়মন ভাইয়াকে ডেকেছে কথা বলবে বলে। ছ্যা ছ্যা, তাই বলে ওয়াশরুমে? উফ, ওয়াশরুম থেকে বের হয়ে কথা বলবে। এই তোর মাথায় কি কোনো ঘিলু নেই? জাম্বু, বেশি পটর পটর করবি না। আমি একটু কম বুঝি, তার মানে এটা না যে আমার মাথায় ঘিলু নেই। জায়মা একটা মুচকি দিয়ে চুপ হয়ে গেল। চাঁদনি ও জায়মাকে একটা মুচকি দিয়ে নূরের দিকে কনসেন্ট্রেট করল। ওইদিকে লাবিবা ওয়াশরুম থেকে বের হয়ে মাথাটা নিচু করে আয়মনের সামনে দাঁড়াল। আয়মন কিছুটা ভাব নিয়ে লাবিবার দিকে তাকিয়ে বলল, কেন ডেকেছ? কিছু বলতে? যা বলার তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। লাবিবা কিছুটা মন খারাপ করে আয়মনের চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি কি সত্যিই বুঝো না আমি কি বলতে চাই? আয়মন কিছুটা রাগ দেখিয়ে বলল, প্রথমত আমি তোমার অনেক বছরের সিনিয়র, সো কল মি আপনি। দ্বিতীয়ত, তুমি কি বলতে চাও না বলতে চাও এসব বুঝার প্রয়োজনীয়তা আমি বোধ করি না। আশা করি তুমি তোমার ওর পেয়ে গেছো।
কথাগুলো বলেই আয়মন পিছু ঘুরে যেই না সামনের দিকে কদম বাড়াল অমনি লাবিবা আয়মনকে পিছন থেকে জড়িয়ে ধরে হেঁচকি তুলে কেঁদে বলল, আমি তোমাকে ভালোবাসি আয়মন ভাইয়া, খুব 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 ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। আয়মন চোয়াল শক্ত করে লাবিবাকে নিজের থেকে সরিয়ে বসিয়ে দিল লাবিবার গালে এক চড়। লাবিবা অশ্রুসিক্ত চোখে আয়মনের দিকে তাকিয়ে আছে। আয়মন কঠিন কণ্ঠে লাবিবার দিকে তাকিয়ে বলল, নেক্সট টাইম আমার সাথে এমন অসভ্য বিহেভ করতে দুবার ভেবে নিও। কথাগুলো বলেই আয়মন রাগে গিজগিজ করতে করতে অডিটোরিয়ামের দিকে পা বাড়াল। লাবিবা ধপ করে ফ্লোরে বসে অঝরে কাঁদতে লাগল। হুট করে পেছনে থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, লাবিবা। লাবিবা তাড়াতাড়ি চোখের জলগুলো মুছে বসা থেকে উঠে পিছু ঘুরে দাঁড়াল। জিসান স্যার মৃদু হেসে লাবিবার দিকে এগিয়ে আসছে আর বলছে, ফ্লোরে বসেছিলে কেন? লাবিবা আমতা আমতা করে বলল, স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলাম স্যার। ইসসস ব্যথা পাওনি তো? না 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 স্যার, আম ফাইন। জিসান কিছুটা লজ্জা পেয়ে বলল, লাবিবা তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা স্যার? আগে তোমার বাড়ির অ্যাড্রেসটা দাও। লাবিবা কিছুটা ভয় পেয়ে মনে মনে বিড়বিড় করে বলল, স্যার নিশ্চয়ই আমার নামে বাড়িতে নালিশ দিবে, তাই তো অ্যাড্রেস খুঁজছে। সম্ভবত উনি আওড়ি পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছে। আয়মন ভাইয়া যে আমাকে মেরেছে তা ও দেখেছে। ইসসস এখান থেকে মানে কেটে পড়তে হবে, না হয় কপালে শনি আছে। লাবিবা গলা ঝাঁকিয়ে জিসানকে উদ্দেশ্য করে বলল, স্যারর আমি এখন আসি, আমার বড্ড তাড়া আছে। কাল আপনার সাথে আমার অ্যাড্রেসের ব্যাপারে কথা বলবো। লাবিবা কথাগুলো বলে যেই না মানে কেটে পড়তে যাবে তার আগেই জিসান মৃদু চিৎকার করে লাবিবাকে উদ্দেশ্য করে বলল, অন্তত তোমার ফোন নাম্বারটা তো দিয়ে যাও। আমি ফোন ইউজ করি না স্যার। দুঃখিত। লাবিবা দৌড়ে অডিটোরিয়ামের ভিতর ঢুকে গেল। জিসান মুখটা কালো করে বিড়বিড় করে বলল, মেয়েটা আমাকে এত ভয় পায় কেন? আমি তো অনেক সফটলি ওর সাথে কথা বলি, এরপর ও মেয়েটা আমাকে এত ভয় পায়। ধুর, ফোন নাম্বারটা ও নেওয়া হলো না, তাহলে কথা বলবো কি করে? ওইদিকে মাহিন আর মিহা একটা পার্কে বসে হাওয়াই মিঠাই খাচ্ছে। মাহিন ফার্স্টে এসব খেতে চায়নি, কোজ এসব খাবার সে কখনো খায়নি, বাট মিহার জোড়াজুড়িতে বাধ্য হয়ে তাকে খেতে হচ্ছে। খাওয়ার এক পর্যায়ে সে ভীষণ মজা পেয়ে গেছে। খাওয়ার আগে মিঠাইটা কেমন ফুলা ফুলা লাগে, মুখে দিলেই চুপসে যায়। সাথে ঠোঁট আর জিহ্বার কালার পাল্টে গোলাপি কালার হয়ে যায়। মাহিন বেশ মজা করে খাচ্ছে। মিহা তো কথা ভুলে শুধু খেয়েই যাচ্ছে। মাহিন কিছুক্ষণ পর পর মিহার দিকে তাকাচ্ছে। মিহার গালে পর্যন্ত মিঠাই লেগে গেছে। মাহিন মুচকি হেসে যেই না মিহার গালে লেগে থাকা মিঠাইগুলোকে ঠোঁট দিয়ে চুষতে যাবে এর আগেই মিহা মাহিনের ঠোঁটে হাত দিয়ে বলল, জনাব এটা আপনাদের আমেরিকা না, এখানে যখন তখন হাত ধরা যায় না বা কিস করা যায় না। মানুষ বাজে চোখে দেখে, বুঝলেন? তাই এখানে নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে রাখতে হবে। মাহিন মুখটা কালো করে বলল, হাতে ধরাও যাবে না? এ আবার কেমন নিয়ম? এটাই নিয়ম, কিছু করার নেই। এসব বাদ দিয়ে তুমি বরং খাও। কথাটা বলেই মিহা যেই না পার্কের গেইটের দিকে তাকালো অমনি মিহা বসা থেকে উঠে লাফাতে লাফাতে মাহিনকে উদ্দেশ্য করে বলল, মাহিন দেখো দেখো ফুচকা এসেছে, প্লিজ উঠো উঠো আমরা ফুচকা খাবো। কত বছর ফুচকা খাই না।
লাস্ট 3 বছর আগে ফুচকা খেয়েছি। মিহার চোখ অনুসরণ করে মাহিন গেইটে দাঁড়িয়ে থাকা ফুচকার ভ্যানটার দিকে তাকিয়ে বলল, এ আবার কেমন জিনিস? এসব খায় নাকি? উফফ, কথা কম বলো, চলো আমার সাথে। কথাটা বলেই মিহা মাহিনের হাত টানতে টানতে গেইটের বাইরে দাঁড়িয়ে থাকা ফুচকা ভ্যানটার কাছে গিয়ে দাঁত বের করে হেসে ফুচকাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, মামা 2 প্লেট ফুচকা দিবেন, 2টাতেই ঝাল আর টক বাড়িয়ে দিবেন। 2 প্লেট বানানোর পর আরো 2 প্লেট বানাবেন, আমরা একবার খেয়ে আবার খাব। মিহা কথাগুলো বলছে আর ঢোক গিলছে। মাহিন বেকুব হয়ে মিহার দিকে তাকিয়ে আছে। ফুচকাওয়ালা মুচকি হেসে মাথা নাড়াল। মিহা মাহিনের হাত টেনে পাতানো চেয়ারগুলোতে বসিয়ে দিল। মাহিন মিহার কানে ফিসফিসিয়ে বলল, আমি এসব খাবো না মিহা, দেখে হেলদি মনে হচ্ছে না। তোমাকে ও এসব খেতে হবে না, ফুটপাতের জিনিস হেলথের জন্য ভালো না। সো চলো এখান থেকে উঠে ভালো কোনো রেস্টুরেন্টে যাই। মিহা চোখ রাঙিয়ে মাহিনের দিকে তাকাল। মাহিন মিহার চোখের দিকে তাকিয়ে চুপসে গেল। মিহা ফিসফিসিয়ে মাহিনের কানে কানে বলল, চুপচাপ বসে থাকো, বানানো শেষ হলে গোপাগপ মুখে পুরে নিবে, দেখবে কত টেস্ট। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমি যেভাবে খাবো তুমিও ঠিক সেভাবেই খাবে। ফুটপাতের খাবার রেস্টুরেন্টের খাবারের থেকেও হেলদি। মাহিন তোবদা লেগে বসে আছে, কোনো সাউন্ড করছে না। মিহার আগে সে কিছু বলতে পারে না। মিহার শকুনের দৃষ্টি দেখলেই সে শান্তি। প্রায় 10 মিনিট পর ফুচকাওয়ালা 2 প্লেট ফুচকা মিহা আর মাহিনের দিকে এগিয়ে দিল। মিহা জিহ্বা বের করে তাড়াতাড়ি ফুচকার প্লেটটা হাতে নিয়ে টক ঢেলে একটা ফুচকা মুখে পুরে নিল। মাহিন নাক মুখ কুঁচকে মিহার দিকে তাকিয়ে আছে। মিহা চোখ বন্ধ করে ফুচকার টেস্ট নিচ্ছে আর মিনমিন করে বলছ, আহ কি শান্তি, কতদিন পর ফুচকার টেস্ট পেলাম, মন প্রাণ জুড়িয়ে গেল। চোখ খুলে মিহা মাহিনের দিকে তাকিয়ে দেখল মাহিন এখনো ফুচকার প্লেট হাতেই নেয়নি। উল্টো নাক মুখ কুঁচকে মিহার দিকে তাকিয়ে আছে। মিহা চোখ লাল করে মাহিনের দিকে তাকাল। মাহিন শুকনো ঢোক গিলে তাড়াতাড়ি ফুচকার প্লেটটা হাতে নিয়ে মিহার মতো টক ঢেলে একটা ফুচকা মুখে পুরে নিল। সাথে সাথেই মাহিনের মুখটা চাঙ্গা হয়ে গেল। মাহিন চিবুচ্ছে আর বলছে, ইটস লাজাবাব। মিহা একগাল হেসে বলল, বলেছিলাম না মজা পাবা। দুজনই গোপাগপ খেয়ে যাচ্ছে আর ফুচকাওয়ালার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে। অন্যদিকে নূর অডিটোরিয়ামের কাজ শেষ করে চাঁদনিকে নিয়ে বাইকে উঠছে শপিং মল যাবে বলে। চাঁদনি ব্যাক সিটে বসে নূরের বুকে হাত রেখে নূরকে শক্ত করে জড়িয়ে ধরেছে। নূর বাইক স্টার্ট করছে আর চাঁদনিকে উদ্দেশ্য করে বলছে, আরও টাইট করে ধরো, বাইক স্পিডে ছাড়ব, হুট করে পড়ে গেলে আমার কোনো দোষ নেই। নূরের কথা শুনে চাঁদনি একটা শুকনো ঢোক গিলে নূরকে আরও টাইট করে জড়িয়ে ধরল। নূর মৃদু হেসে বাইক স্টার্ট করে দিল। দুজনেই ছুটল চকবাজারের বড় শপিং মলে। বাতাসে নূরের সিল্কি চুলগুলো দারুণ উড়াউড়ি করছে, সাথে তাল মিলিয়ে পরনের ব্ল্যাক শার্টটা উড়ছে। চাঁদনি নূরের পিঠে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ঠোঁটে তার রাজ্য জয়ের হাসি। মিহা আর মাহিন রেস লাগিয়ে 4 প্লেট ফুচকা খেয়েছে। শেষ পর্যন্ত জিতেছে মিহা। মিহার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, ফর্সা মুখটা লাল হয়ে গেছে। মাহিনেরও সেইম অবস্থা, তবে মাহিনের চোখ দিয়ে পানি পড়ছে না, জাস্ট চোখ দুটো লাল হয়ে আছে।
মাহিন মিহাকে জড়িয়ে ধরে চোখের জলগুলো মুছে দিয়ে বলল, তুমি ঠিক আছো তো? মিহা ঝালে হু হা করছে আর বলছে, একদম। চলো এবার উঠি। মাহিন মিহাকে ছেড়ে ফুচকাওয়ালার বিল মিটিয়ে সামনের দোকান থেকে এক বোতল মিনারেল ওয়াটার এনে মিহার হাতে ধরিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, ঝাল কমে যাবে। মিহা ধকধক করে পানি খেয়ে ঝালে আবারও হু হা করছে আর বলছে, উফ, ঝাল কমছেই না। মাহিন শয়তানি হাসি দিয়ে বলল, তুমি চাইলে আমি মিষ্টি কোনো উপায়ে তোমার ঝাল কমিয়ে দিতে পারি, তবে এটা আমেরিকা হলে ভালো হতো। মিহা হাসতে হাসতে মাহিনের পিঠে চাপড় মারতে মারতে বলল, অসভ্য ছেলে কোথাকার। মাহিন একটান দিয়ে মিহাকে বুকের সাথে মিশিয়ে বলল, শপিং মল চলো, আমার কিছু শার্ট কিনতে হবে। মিহা মাহিনের থেকে নিজেকে ছাড়িয়ে চোখ রাঙিয়ে বলল, বলেছিলাম না, হুট হাট করে এভাবে জড়িয়ে ধরা যাবে না, মানুষ বাজে নজরে তাকায়। ওকে ম্যাম, সরি। এবার তো চলেন। মিহা একগাল হেসে মাহিনের হাত ধরে একটা খালি রিকশাতে বসে পড়ল। রিকশা ছুটে চলল শপিং মলের উদ্দেশ্যে। নূর আর চাঁদনি শপিং মলের প্রায় কাছাকাছি চলে এসেছে। 2 মিনিট পরেই পৌঁছে যাবে শপিং মল। চাঁদনি নূরের পিঠ থেকে মাথা তুলে সামনের দিকে তাকাল। রাস্তায় আজ তেমন জ্যাম নেই, কেমন ফাঁকা ফাঁকা সব। নূর বাইক নিয়ে শপিং মলের ভিতরে ঢুকে বাইকটা একটা ঠিকঠাক জায়গায় পার্ক করে নিল। চাঁদনি বাইক থেকে নেমে নিচে দাঁড়াল। নূর বাইক থেকে নেমে বাইকের চাবিটা পকেটে ঢুকিয়ে চাঁদনির হাত ধরে শপিং মলের ভিতর ঢুকে গেল। মেয়েদের শোরুমে ঢুকে নূর চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, যেটা ভালো লাগে নিয়ে নাও। চাঁদনি নূরের থেকে চোখ সরিয়ে ড্রেস দেখতে ব্যস্ত হয়ে পড়ল। অনেক ঘাটাঘাটি করে ও সে ড্রেস চুজ করতে পারছে না। নূর আরেকটা শোরুমে চাঁদনিকে নিয়ে গেল। সেখানে ও সেইম অবস্থা। নূর কিছুটা বিরক্ত হয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ, আমি একটু আসছি। এখানে আরো কয়েকটা শোরুম আছে, তুমি সবগুলোতে ঘুরে ঘুরে ড্রেস চুজ করো। আমি একটু আসছি। আর হ্যাঁ, শপিং মলের বাইরে এক পাও রাখবে না। কথাগুলো বলেই নূর শোরুম থেকে বের হয়ে কোথায় যেন মিলিয়ে গেল। চাঁদনি কোনো দিকে মাথা না ঘামিয়ে ড্রেস চুজ করতে ব্যস্ত হয়ে পড়ল। ওইদিকে মিহা আর মাহিন শপিং মলে এসে উপস্থিত। দুজনেই হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে জেন্টস শোরুমে ঢুকে গেল। মাহিন শার্ট চুজ করছে, সাথে মিহা ও মাহিনকে হেল্প করছে। হুট করে মিহা নাক মুখ কুচকে মাহিনের কানে ফিসফিসিয়ে বলল, মাহিন, আমাকে ওয়াশরুমে যেতে হবে, পেটটা কেমন গোলাচ্ছে। তুমি এখানেই থাকো, আমি 5 মিনিটে আসছি। কথাটা বলেই মিহা শপিং মলের ওয়াশরুমে চলে গেল। নূর শপিং মলের বাইরে গেছে সিগারেট ফুঁকতে। সিগারেট খাওয়াটা এখন ওর নেশা হয়ে গেছে। একবেলা না খেলেই কেমন অশান্তি লাগে। চাঁদনি অনেকক্ষণ ঘাটাঘাটি করে একটা বেবি পিঙ্ক কালারের গোল গাউন চুজ করে নূরের অপেক্ষায় শোরুমে দাঁড়িয়ে আছে। কিন্তু নূরের আসার সাথে কোনো নামই নেই। শেষ পর্যন্ত চাঁদনি বাধ্য হয়ে ড্রেসটা একটা কোনায় ভাঁজ করে রেখে শোরুম থেকে বের হয়ে আশেপাশে নূরকে খুঁজতে লাগল। ছেলেদের শোরুমের কাছে এসেই পিছনে ঘুরে থাকা ব্ল্যাক শার্ট পরা মাহিনকে দেখে চাঁদনি এক গাল হেসে দৌড়ে গিয়ে মাহিনকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, উফ, ফাইনালি তোমাকে খুঁজে পেলাম। তুমি শার্ট কিনবে, আমাকে বললেই তো হতো। আমিও না হয় তোমার সাথে আসতাম। মাহিন ভ্যাবাচ্যাকা খেয়ে পিছু ঘুরে চাঁদনির থেকে নিজেকে সরিয়ে নাক মুখ কুচকে চাঁদনির দিকে তাকিয়ে বলল, হেই, হু আর ইউ? চাঁদনি কিছুটা অবাক হয়ে মাহিনের দিকে তাকিয়ে বলল, মানে কি? তুমি আমাকে চিনতে পারছো না? নোয়াজ প্রথম আমি আপনাকে দেখলাম।
চাঁদনি হু হা করে হেসে বলল, নূর ভাইয়া প্লিজ মজা করো না, আমি আর নিতে পারছি না। মাহিন কপাল কুঁচকে বলল, নূর ভাইয়া কে? চাঁদনি এবার কিছুটা রেগে মাহিনকে টানতে টানতে মেয়েদের শোরুমের দিকে এগিয়ে নিচ্ছে আর দাঁত কিরমির করে বলছে, আমি বুঝেছি তোমার চালাকি। আমাকে সবার সামনে হেনস্থা করার জন্য তুমি এই চালাকি করেছ। এখনই তুমি টাকা বের করে শোরুমের মেয়েটাকে দিবে। রিভেঞ্জও তুমি বাড়িতে গিয়েও নিতে পারবে, শপিং মলের এক গাধা মানুষের সামনে না। মাহিন হ্যাং মেরে দাঁড়িয়ে আছে, কোনো রকম নড়াচড়া করছে না, বাট সে পজিশন নিচ্ছে চাঁদনির খপ্পর থেকে দৌড়ে পালানোর। ওইদিকে নূর সিগারেট খেয়ে মুখে একটা সেন্টার ফ্রেশ পুরে প্যান্টের পকেটে হাত গুজে গুনগুন করতে করতে যেই না শপিং মলে ঢুকতে যাবে এর আগেই মিহা এসে নূরের হাতের ভাঁজে নিজের হাত ঢুকিয়ে মুখটা কাচুমাচু করে বলল, মাহিন আমার পেটে খুব জ্বালা করছে, এত বাড়াবাড়ি করা উচিত হয়নি। 4 প্লেট ফুচকা একসাথে খেয়েছি, তাও আবার গোলমরিচের ঝাল দিয়ে। উফ, অসহ্য লাগছে। নূর কপাল কুঁচকে মিহার দিকে তাকিয়ে আছে। সেন্টার ফ্রেশ চিবানো বন্ধ করে সে মুখটাকে বন্ধ করে রেখেছে। মিহা পেটে হাত দিয়ে ছোট বাচ্চাদের মতো মুখ করে নূরের দিকে তাকিয়ে আছে। নূর মৌনতা কাটিয়ে মিহার থেকে ওর হাতটা ছাড়িয়ে কঠিন কণ্ঠে বলল, এই কে আপনি? বলা নেই কওয়া নেই হুট করে এসে একজন হ্যান্ডসাম ছেলের হাত ধরে ফেললেন। পাগল নাকি? মিহা কোমরে হাত দিয়ে চোখ রাঙিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। নূর কিছুটা থতমত খেয়ে শান্ত কণ্ঠে বলল, মানে আমি বলতে চাইছি, আপনার স্মৃতিশক্তি কি লোপ পেয়েছে, যার কারণে আপনি ডিরেক্টলি অচেনা একটা ছেলের সাথে হাতাহাতি করছেন? মিহা রেগে চোখে বন্ধ করে মৃদু চিৎকার দিয়ে বলল, মাহিন ননাই জাস্ট কিল ইউ। নূর একটু ঝুঁকে মিনমিন করে বলল, নিশ্চয়ই আপনি মাহিন নামের কাউকে খুঁজছেন। মেয়েটা নিশ্চয়ই খারাপ হবে, তাই তো আপনি তাকে খুন করার হুমকি দিচ্ছেন। মিহা চোখ খুলে দাঁত গিজগিজ করে নূরের কলার ধরে বলল, তোকেই আমি খুন করব। এই না 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 না, আমি মাহিন না, আমি নূর। কথাটা বলেই নূর মিহার থেকে নিজেকে ছাড়িয়ে মেয়েদের শোরুমের দিকে দিল এক দৌড়। ওইদিকে চাঁদনি মাহিনের কলার ধরে ড্রেসের টাকার আদায় করার জন্য মাহিনের দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। মাহিন কিছুতেই ওয়ালেট থেকে টাকা বের করছে না, সে দৌড়ে পালানোর ফন্দি খুঁজছে। এক পর্যায়ে মাহিন চাঁদনির থেকে নিজেকে ছাড়িয়ে ছেলেদের শোরুমের দিকে দিল এক দৌড়। এর মাঝেই নূর এসে মাহিনের মুখোমুখি হয়ে গেল। দুজন দুজনের দিকে তাকিয়ে আহোহ করে জোরে এক চিৎকার দিয়ে আবার ওরা মিহা আর চাঁদনির কাছে ফিরে গেল। মিহা চোখ লাল করে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের শরীর দিয়ে ঘাম পড়ছে। মাহিনকে দেখে সে টোটালি শকড। ওইদিকে চাঁদনি কোমরে হাত দিয়ে মাহিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিন সমানে হাঁফাচ্ছে আর ঘামে ঘামে ব্ল্যাক শার্টটাকে গায়ের সাথে মিশিয়ে ফেলছে। চাঁদনি যেই না মাহিনকে ধরতে যাবে এর আগেই মাহিন উল্টো পথে দৌড় লাগাল। চাঁদনি ও মাহিনের পিছু পিছু দৌড়াতে লাগল। চাঁদনি দৌড়াচ্ছে আর বলছে, নূর ভাইয়া দাঁড়াও বলছি, খালামণির কাছে আজ তোমার নামে অনেক বড় বড় নালিশ দিব। তুমি শপিং মলের এক গাধা মানুষের সামনে আমাকে ইনসাল্ট করছ। মাহিন দৌড়াচ্ছে আর বলছে, আমি নূর নানা না, আপনার কোথাও ভুল হচ্ছে, প্লিজ আমার পিছু ছাড়ুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। ওইদিকে মিহা চোয়াল শক্ত করে যেই না নূরকে খপ করে ধরতে যাবে এর আগেই নূর উল্টো দিকে দিল এক ভৌ দৌড়। মিহা ও নূরের পিছু দৌড়াচ্ছে আর বলছে, মাহিন নন, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছ।
এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিন্তু রাগ করে তোমার সাথে আর কথাই বলবো না। নূর দৌড়াচ্ছে আর পিছু ফিরে মিহাকে উদ্দেশ্য করে বলছে, বইন বিশ্বাস করেন, আমি আপনাকে চিনি না। মাহিন নামের কাউকেই আমি চিনি না। প্লিজ আমাকে মুক্তি দিন। কথাগুলো বলেই নূর যেন কোথায় হারিয়ে গেল। পেট ব্যথার কারণে মিহা বেশি দৌড়াতে পারছে না। কিছুটা ক্লান্ত হয়ে মিহা এদিক সেদিকে তাকিয়ে নূরকে খুঁজতে লাগল। মাহিন দৌড়াতে দৌড়াতে একটা দোকানের পিছনে এসে লুকিয়ে পড়ল। চাঁদনি অনেক খোঁজাখুঁজি করে ও মাহিনকে খুঁজে পাচ্ছে না। চাঁদনি কিছুটা বিরক্ত হয়ে চারপাশে চোখ বুলাচ্ছে। হুট করে চাঁদনির চোখ গেল কোমরে হাত দিয়ে রাখা মিহার দিকে। চাঁদনি এক গাল হেসে দৌড়ে মিহার মুখোমুখি হয়ে দাঁড়াল। মিহা চাঁদনিকে দেখে খুব এক্সাইটেড হয়ে চাঁদনিকে জড়িয়ে ধরল। চাঁদনি ও মিহাকে জড়িয়ে ধরে হাসমে হাসতে বলল, আপু তুমি কি শপিং করতে এসেছ? হুম ডিয়ার। তুমি? আমিও শপিং করতে এসেছি, বাট আমার জামাইটাকে খুঁজে পাচ্ছি না। কোনো চিপায় গিয়া হান্দাইছে আল্লাহ মালুম। আরে ও তো আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না। যত সব দুষ্টুমি ওর মাথায় ঘুরে। আমাকে হেনস্থা করার জন্য সে ইচ্ছে করে এমন লুকোচুরি খেলছে। চাঁদনি মিহাকে ছেড়ে খিলখিল করে হেসে বলল, দেখেছ, দুজনের বড়ই সেইম। দুইটাই দুষ্টু। হুম একদম ঠিক বলেছ। ওকে বাই। তুমি তোমার বয়ফ্রেন্ডকে খুঁজো আর আমি আমার জামাইকে। কথাগুলো বলেই চাঁদনি পিছু ঘুরে একটা দোকান ক্রস করার সাথে সাথেই মাহিনকে দেখতে পেল। মাহিন পিছু ঘুরে কাস্টমারদের ভিড়ে নিজেকে লুকানোর চেষ্টা করছিল। মাহিন কাঁপাকাঁপি করছে আর মাগো মা কোনো দেশে এসে পড়লাম। এ দেশে মানুষের মতো মানুষও হয়। তার উপর একটা ডাইনি এসে কপালে জুটল। হায় আল্লাহ আমার মিহা কোথায় হারিয়ে গেল? একবার অনেক কষ্টে আমি আমার মিহাকে খুঁজে পেয়েছি, এবার হারিয়ে গেলে আমি কোথায় খুঁজব? চাঁদনি ঠিক মাহিনকে চিনে ফেলেছে। মাহিনের শার্ট ধরে টানতে টানতে চাঁদনি মাহিনকে কাস্টমারদের ভিড় থেকে টেনে হেছড়ে নিজের কাছে নিয়ে এলো। মাহিন পিছু হাঁটছে আর চাঁদনিকে উদ্দেশ্য করে বলছে, শুনুন মিস আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যাকে খুঁজছেন সে আমি না। আপনি খামোখা আমাকে নিয়ে ধস্তাধস্তি করছেন। চাঁদনি দাঁত কিরমির করে মাহিনের হাত ধরে চাঁদনির সাথে শোরুমের দিকে নিয়ে যাচ্ছে আর বলছে, নূরের বাচ্চা, তুই যে এত কিপটুস আমার তো আগে জানা ছিল না। টাকা দেওয়ার ভয়ে তুই এত মেলোড্রামা করছিস। আমি বেশ বুঝতে পারছি। ওইদিকে কিছু দোকান ঘোরার পর মিহা নূরকে খুঁজে পেল। নূর ও মাহিনের মতো কাস্টমারদের ভিড়ে নিজেকে লুকানোর চেষ্টা করছিল। নূর ভয় কাঁপছে আর মনে মনে বিড়বিড় করে বলছে, কাল রাতের ভূতটা সত্যি সত্যি দিনের বেলায় এসে হাজির। চাঁদ কোথায় তুমি? প্লিজ সেভ মি। ভূতের সাথে সাথে একটা শাকচুন্নি ও আমার ঘাড়ে এসে চেপেছে। এখন তুমি ছাড়া আমাকে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। মিহা তেরে এসে নূরের শার্টের কলার চেপে ধরে নূরকে নিয়ে সামনের দিকে হাঁটছে আর বলছে, মাহিন্না আজ তোর একদিন কি আমার একদিন। তোর সব নটাঙ্কি আমি বাসায় নিয়ে বের করব। আমেরিকা থেকে বিডিতে এসেছিস আমার সাথে পাকরাম পাকরাই খেলতে? নূর শুকনো ঢোক গিলছে আর বলছে, প্লিজ ম্যাম, শার্টের কলারটা ছাড়ুন। লোকজন দেখছে। আমার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। আমি কোনো নটাঙ্কি করছি না। আমি তো বাপের জন্মে ও আমেরিকা যাইনি। আর আমি মাহিন না। জানি না কেন আপনি আমাকে বারবার মাহিন নামে ডাকছেন। চাঁদনি টানছে মাহিনকে আর মিহা টানছে নূরকে। মাঝখান থেকে নূর আর মাহিনের অবস্থা কাহিল।
অনেক ঘোরাঘুরির পর হুট করে ওরা চারজনই মুখোমুখি হয়ে গেল। চারজনের চোখই রসগোল্লার মতো বড় বড় হয়ে আছে। মনে হচ্ছে চারজনই ভূত দেখছে। নূর আর মাহিন দুজন দুজনের দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। চাঁদনি তাকিয়ে আছে মিহার পাশে দাঁড়িয়ে থাকা নূরের দিকে। মিহা তাকিয়ে আছে চাঁদনির পাশে দাঁড়িয়ে থাকা মাহিনের দিকে। চাঁদনি একটা শুকনো ঢোক গিলে নূরের থেকে চোখ সরিয়ে ওর পাশে দাঁড়িয়ে থাকা মাহিনের দিকে তাকাল। মিহাও একটা শুকনো ঢোক গিলে মাহিনের থেকে চোখ সরিয়ে ওর পাশে দাঁড়িয়ে থাকা নূরের দিকে তাকাল। হুট করে চাঁদনি দৌড়ে গিয়ে নূরকে ঝাঁকিয়ে বলল, এই তুমি কি নূর ভাইয়া? নূর কিছুটা নড়েচড়ে মাহিনের থেকে চোখ সরিয়ে চাঁদনিকে জড়িয়ে ধরে বলল, চাঁদ দেখো দেখো, ভূতটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওই দিন রাতে ঠিক এই ভূতটাকেই দেখেছিলাম। একটু আগে ও ভূতটা আমার মুখোমুখি হয়েছিল। তখন আমি দৌড়ে পালিয়েছিলাম। এখন আবার মুখোমুখি হয়ে গেল। সাথে ওই ডাইনি মেয়েটাও। চলো চলো আমরা এখান থেকে পালাই। কথাগুলো বলেই নূর চাঁদনিকে নিয়ে দোতলার দিকে দৌড় লাগাল। চাঁদনি বেকুব হয়ে নূরের হাত ধরে দৌড়াচ্ছে। মিহাও আর দেরি না করে দৌড়ে মাহিনের কাছে গিয়ে মাহিনকে ঝাঁকিয়ে বলল, এই তুমি মাহিন তো? মাহিন ও কিছুটা নড়েচড়ে মিহাকে জড়িয়ে ধরে বলল, মিহা প্লিজ এখান থেকে চলো। ওই মেয়েটা আর ছেলেটা ভেরি ডেঞ্জারেস। ছেলেটা তো সম্পূর্ণ আমার মতো দেখতে। আমার মনে হচ্ছে এসব আমার ড্যাডের কারসাজি। প্লাস্টিক সার্জারি করিয়ে এই ছেলেটাকে একদম আমার মতো বানিয়ে দিয়েছে, তোমার আর আমার মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। সো চল আমরা এখান থেকে মানে কেটে পড়ি। কথাগুলো বলেই মাহিন অন্য পাশ দিয়ে ঘুরে দোতলায় উঠে গেল। নূর চাঁদনিকে নিয়ে জীবন দিয়ে দৌড়াচ্ছে। মাহিন ও মিহাকে নিয়ে জীবন দিয়ে দৌড়াচ্ছে। শপিং মলের সমস্ত লোকজন হাঁ করে ওদেরকে দেখছে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ওরা চারজন আবার মুখোমুখি হয়ে গেল। মাহিন শুকনো গিলে মিহার কানে ফিসফিসিয়ে বলল, মিহা প্লিজ চলো, পিছু ঘুরে আবার দৌড়ে পালাই। ড্যাড উঠে পড়ে লেগেছে তোমার থেকে আমাকে আলাদা করতে। মাহিনের কথা শুনে মিহা যেই না শুকনো ঢোক গিলে পিছনে দিকে পালানোর জন্য পা বাড়ালো অমনি চাঁদনি এসে ওদের সামনে দাঁড়িয়ে পড়ল। নূর পিছনে জড়সর হয়ে নখ কামড়াচ্ছে। চাঁদনি মিহার দিকে তাকিয়ে কিছুটা সিরিয়াস হয়ে বলল, আপু ইনিই কি তোমার বয়ফ্রেন্ড? মিহা মাহিনের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, হুম। উনার নামই মাহিন? হুম। আমার মাথায় কাজ করছে না। দুজনের চেহারা কিভাবে এক হতে পারে? নূরোর পিছন থেকে চেঁচিয়ে বলে উঠল, নিশ্চয়ই ওই লোকটা ভূত হবে। মাহিন ক্ষেপে গিয়ে চোখ লাল করে পিছু ঘুরে নূরের দিকে তাকাল। নূর ভয়ে চুপসে গেল। চাঁদনি মৃদু চিৎকার দিয়ে নূরকে উদ্দেশ্য করে বলল, নূর ভাইয়া প্লিজ চুপ করো, এখানে সিরিয়াস কথা হচ্ছে। নূর মুখটা কাচুমাচু করে মাথা নাড়াল। চাঁদনি এবার মাহিনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া নূর ভাইয়ার কথায় কিছু মনে করবেন না। ওই সময়ের ঘটনাটার জন্য এক্সট্রিমলি সরি। আসলে নূর ভাইয়ার সাথে আপনাকে গুলিয়ে ফেলেছিলাম, তাই হয়তো এত বড় ব্ল্যান্ডারটা হয়ে গেছে। ভাইয়া ছোট বোন হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করব। মাহিন চুপ করে দাঁড়িয়ে আছে। চাঁদনি আর নূরকে ওর একদম বিশ্বাস হচ্ছে না। মাহিনের মৌনতা দেখে মিহা চাঁদনির গাল টেনে বলল, এতটুকু পুচকি মেয়ে আবার রিকোয়েস্ট করা ওর শিখে গেছে। শুনো চাঁদ, রিকোয়েস্ট না আবদার বলো। ফতাফত বলে ফেলো তোমারও আবদার। চাঁদনি এক গাল হেসে দৌড়ে গিয়ে নূরকে টেনে হেছড়ে মাহিন আর মিহার মুখোমুখি হয়ে বলল, আমরা চারজন কি একসাথে বসে কিছুক্ষণ আড্ডা দিতে পারি? মিহা দাঁত বের করে হেসে বলল, হুম আমরা রাজি। নূর আর মাহিন নাক
মুখ কুঁচকে চাঁদনি আর মিহার দিকে তাকিয়ে আছে। ওরা দুজনই ঘোর নারাজ চাঁদনি আর মিহার প্রস্তাবে। চাঁদনি মুচকি হেসে মিহার দিকে তাকিয়ে বলল, চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। চলো চলো। মিহা, শপিং মলের 6 তলায় একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে চলো। চাঁদনি। চাঁদনির কথা মতো সবাই 6 তলার উদ্দেশ্যে হাঁটা ধরল। নূর বারবার চাঁদনির হাত থেকে ছুটতে চাইছে, তদ্রূপ মাহিনও এমন করছে। দুজনেরই কেমন অস্বস্তি লাগছে, কারণ আশেপাশের মানুষরা ওদের দুজনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। চাঁদনি নূরের হাত টাইট করে ধরে রেখেছে, নূর যেন পালাতে না পারে। মিহা ও মাহিনের হাত টাইট করে ধরে রেখেছে, মাহিন যেন দৌড়াতে না পারে। তবে মাহিনের চেয়ে নূর বেশি ভয় পেয়ে আছে। ওর মাথায় শুধু ভূতের ফালতু লজিক ঘুরছে। নূর আর নিজের সাথে না পেরে চাঁদনির কানে ফিসফিসিয়ে বলল, চাঁদ, আমি ছেলেটাকে একটা চিমটি কাটতে চাই। আমার মনে হচ্ছে ছেলেটা ভূত টাইপ। দেখছ না, সম্পূর্ণ আমার মতো দেখতে। আমার কিন্তু বেশ ভয় লাগছে চাঁদ। চাঁদনি নূরের হাতে চিমটি কেটে দাঁত কিরমির করে বলল, এই তুমি তো দেখছি আমার থেকে আরো বড় সাইকো। ভূত কি মানুষের ভিড়ে হাঁটতে পারে? ভূতের চলাচল তো নিরিবিলি। পৃথিবীতে একজন মানুষের অনুরূপ আরেকজন মানুষ থাকতেই পারে, এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। তুমি হুদাই ভয় পাচ্ছ। নূর অসহায়ের মতো মুখ করে চাঁদনির কানে কানে বলল, চাঁদ, তুমি আমাকে টাইট করে ধরে রাখো প্লিজ। আমার কেমন জানি অস্বস্তি লাগছে। চাঁদনি মৃদু হেসে নূরের হাতটা টাইট করে ধরে বলল, সাইকো বর আমার। নূর মাথাটা নিচু করে চাঁদনির হাতটা শক্ত করে ধরে সামনের দিকে হেঁটে চলছে। কিছুক্ষণ হাঁটার পর ওরা 6 তলায় ইয়াম্মি রেস্টুরেন্টে উঠে গেল। চারজনই একটা টেবিল বুক করে নিয়েছে। ইয়া বড় এক টেবিলে 4টে চেয়ার পাতা। চাঁদনির পাশের চেয়ারে বসেছে নূর। মিহার পাশের চেয়ারে বসেছে মাহিন। মাহিন আর নূর কোনোভাবে বসেছে। দুজনই যদি সোজাসুজি বসত তাহলে নিশ্চয়ই মারামারি লেগে যেত। ওরা টেবিলে বসার সাথে সাথেই ওয়েটার চলে এলো। চাঁদনি আর মিহা মেনু হাতে নিয়ে বসে আছে। খাবার চুজ করছে কি অর্ডার করা যায়। নূর আর মাহিন দুজনের দিকে তাকিয়ে আছে। নূর নিখুঁতভাবে মাহিনকে ওর সাথে ম্যাচ করে দেখছে। সবই ঠিক আছে। চোখ, ঠোঁট, নাক, মুখ, হাত, পা সব সেইম। শুধু এবার বুকের তিলটা দেখার পালা। নূর বেশ আগ্রহ নিয়ে মাহিনের বুকের তিলটা দেখার জন্য উকি চুকি মারছে। মাহিন ব্যাপারটা আঁচ করতে পেরে নূরকে উদ্দেশ্য করে এক ভ্রু উঁচু করে বলল, হোয়াট? নূর থতমত খেয়ে মাহিনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনার শার্টের বোতামটা মনে হয় নষ্ট হয়ে গেছে। প্লিজ একটু চেক করে দেখুন। নূরের কথা মতো মাহিন কপাল কুঁচকে শার্টের বোতামও খুলে বোতামগুলো চেক করছে। নূর এবার বসা থেকে দাঁড়িয়ে উকি মেরে মাহিনের বুকের দিকে তাকিয়ে দেখল নূরের মতো ঠিক সেইম জায়গায় মাহিনের ও কালো কুচকুচে তিলটা রয়েছে। নূর মাথায় হাত দিয়ে ধপাস করে চেয়ারে বসে কপাল চাপড়াচ্ছে আর মনে মনে বিড়বিড় করে বলছে, এখন তো মনে হচ্ছে বউ ও এক্সচেঞ্জও হয়ে যাবে। চাঁদ যদি ভুল করে ওই মাহিনকে আমি ভেবে বসে তখন কি হবে? আর ওই শাকচুন্নি মেয়েটা যদি আমাকে মাহিন ভেবে বসে, তখন তো বিরাট গন্ডগোল হয়ে যাবে। হায় হায়, আমাদের দিয়ে তো গোলমাল 5 রিলিজ করা যাবে। চাঁদনি মেনুর থেকে মুখ সরিয়ে মিহার দিকে তাকিয়ে বলল, আপু, তুমি কি কিছু অর্ডার করবে? তুমি যা অর্ডার করবে তাই হবে। আসলে আমি চোজ করতে পারছি না। চাঁদনি মৃদু হেসে ওয়েটারকে উদ্দেশ্য করে বলল,
ভাইয়া আমাদের চারজনের জন্য 4টা সাব স্যান্ডউইচ আর 4টা কোল্ড ড্রিঙ্কস। ব্যাস এগুলোই, আর কিছু লাগবে না। ওয়েটার মৃদু হেসে বলল, ওকে ম্যাম। চাঁদনি মাথা নাড়িয়ে সম্মতি জানাল। নূর এখনো কপাল চাপড়াচ্ছে। মাহিন শার্টের বোতামগুলো লাগিয়ে নূরকে মনে মনে শত সহস্র গালি দিচ্ছে আর বলছে, বেটা শয়তানের হাড্ডি, আমাকে দিয়ে শুধু শুধু খাটালো। বোতামও তো ঠিকই আছে, মাঝখান থেকে আমাকে পেরেশান করল। এর রিভেঞ্জও তো আমি নিয়েই ছাড়ব। মাহিনের বিড়বিড়ানি দেখে মিহা ফিসফিস করে মাহিনের কানে কানে বলল, এই তুমি কি বিড়বিড় করছো? আমাকে ও একটু বলো শুনি। ওই ছেলেটাকে আমি জাস্ট খুন করে ফেলব। ছেলেটা শুধু শুধু আমাকে দিয়ে খাটালো। বলে কি, আমার শার্টের বোতামও নাকি নষ্ট হয়ে গেছে, চেক করে দেখতে। ওমা, চেক করতে গিয়ে দেখি আমার শার্টের সবগুলো বোতামই ঠিক আছে। আমাকে হেনস্থা করার জন্য ছেলেটা এই ঘাটিয়া প্ল্যান করেছে। মাহিনের কথা শুনে মিহা মনে মনে হাসতে হাসতে কাহিল হয়ে যাচ্ছে। শুধু লোক লজ্জার কারণে সে হু হা করে হাসতে পারছে না। নূর মাথায় হাত দিয়ে বসে আছে। চাঁদনি নূরের কানে ফিসফিসিয়ে বলল, এই কি হয়েছে তোমার? তুমি এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? চাঁদ, শুনো, তুমি ওই ছেলেটার থেকে দূরে দূরে থাকবে। না হয় আমার সাথে ওই ছেলেটাকে গুলিয়ে ফেলবে। ছেলেটার ধারে কাছে একদম ঘেঁষবে না। এমনকি ছেলেটার সাথে কথা পর্যন্ত বলবে না। ঠিক আছে? চাঁদনি মাথায় শয়তানি বুদ্ধি এঁটে কিছুটা ভাব নিয়ে বলল, তোমার জন্য তো ভালোই হলো, বলো। আমাকে আর সহ্য করতে হবে না। আমি ওই ছেলেটাকে তুমি মনে করে সারা জীবন দিব্যি কাটিয়ে দিব। তখন তোমাকে আর কেউ জ্বালাতন করবে না। নূর দাঁত কিরমির করে হুট করে চাঁদনির গলা চেপে ধরে বলল, আই জাস্ট কিল ইউ চাঁদ। তুমি আমার বউ। তুমি সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে জ্বালাতন করবে। এরপর ও ওই ছেলেটার কাছে যাওয়ার কথা মাথায় আনবে না। চাঁদনি একদৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের চোখে রাগ, অভিমান আর জেদের মিশ্রণ দেখা যাচ্ছে। ভালোবাসা দেখা যাচ্ছে না কোথাও। নূর আস্তে করে চাঁদনির গলা চেপে ধরেছে। তাই চাঁদনির তেমন ব্যথা লাগছে না। মিহা আর মাহিন চোখ বড় বড় করে নূরের দিকে তাকিয়ে আছে। মাহিন চোখ লাল করে নূরের দিকে তাকিয়ে আছে। মাহিনের তীক্ষ্ণ দৃষ্টি দেখে নূর তাড়াতাড়ি করে চাঁদনির গলা ছেড়ে চাঁদনিকে বুকের সাথে চেপে ধরল। মিহা আর মাহিন লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। নূর চাঁদনিকে বুকের সাথে চেপে ধরে চাঁদনির কানে ফিসফিসিয়ে বলল, আর কখনো বলবে ওই ছেলেটার কাছে যাওয়ার কথা? চাঁদনি নূরের শার্ট চেপে ধরে বলল, বলবো না। মনে থাকবে তো? থাকবে। যদি না থাকে তবে তোমায় আমি খুন করে ফেলব। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো এখন। সবাই কি ভাববে বলো তো? নূর চাঁদনিকে ছেড়ে দিয়ে মাথাটা নিচু করে বসে আছে। চাঁদনি লজ্জা কাটিয়ে নিজেকে ঠিকঠাক করে মাহিনকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। আশা করি আপনি ঠিকঠাক উত্তর দেবেন। মাহিন কিছুটা অবাক হয়ে এক ভ্রু উঁচু করে বলল, কেন কেন, আমি আপনার কোয়েশ্চেনের আনসার দিতে যাব কেন? হু আর ইউ? চাঁদনি মৃদু হেসে বলল, ভাইয়া, আমি আপনার ছোট বোনের মতো। প্লিজ আপনি জোরতা কাটিয়ে ঠিকভাবে কথা বলুন। আপনি আমায় বিশ্বাস করতে পারেন। আমি আপনার কোনো ক্ষতি করব না। মিহা মাহিনের হাত ধরে মাহিনকে আশ্বস্ত করে বলল, মাহিন, তুমি চাঁদকে বিশ্বাস করতে পারো। চাঁদ সত্যিই খুব ভালো একটা মেয়ে। তাছাড়া তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার পাশেই আছি। মিহার কথায় মাহিন কিছুটা আশ্বস্ত হয়ে চাঁদনির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
সো বলো তুমি কি কোয়েশ্চেন করতে চাও? চাঁদনি মৃদু হেসে বলল, ভাইয়া আপনার হোল পরিবারই কি আমেরিকায় স্যাটেল? হুম, আমার বুঝো হওয়ার পর থেকেই আমরা সবাই আমেরিকায় আছি। আপনার আম্মু আব্বু কি করে? মমো হাউস ওয়াইফ আর ড্যাড বিজনেসম্যান। আপনি নিশ্চয়ই আপনার আম্মু বা আব্বুর মতো হয়েছেন? মাহিন মুখ ফুলিয়ে বলল, একদমই না, আমি ওদের কারো মতোই হইনি। আচ্ছা আপনারা ভাই বোন কতজন? আমরা 2 ভাই। মিনার আমার ছোট ভাই। তাহলে আপনি পরিবারের বড় ছেলে আর আপনার ছোট ভাই হলো মিনার? হুম। আপনার ছোট ভাই ও নিশ্চয়ই আপনার আম্মু আব্বুর মতো হয়নি? আমার ছোট ভাই একদম আমার মোমের মতো দেখতে। খুব 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 কিউট। চাঁদনি এবার নূরের দিকে তাকিয়ে বলল, আমার বর একদম আমার খালামণির মতো হয়েছে। আমি হয়েছি আমার আম্মুর মতো। চাঁদনি এবার মিহার দিকে তাকিয়ে বলল, মিহা আপু তুমি নিশ্চয়ই তোমার আম্মু বা আব্বুর মতো হয়েছে? মিহা মৃদু হেসে বলল, না আমি আমার দাদুর মতো হয়েছি। চাঁদনি আবার মাহিনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মাহিন ভাইয়া আপনার কি দাদা দাদু নানা নানু ফুফি বা খালামনি নেই? কেউই নেই আমার। যা ও একজন ফুফি ছিল উনি ও 4 থেকে 5 বছর আগে মারা গেছে। আপনাদের কোনো ফ্যামিলি ফটো নেই যেখানে আপনি আপনার পরিবারের সব মানুষকে একসাথে দেখেছেন? হুম ফ্যামিলি ফটো তো আছেই। পরিবারের সবাইকে আমি একসাথে অনেকবার দেখেছি। পরিবারের সব সদস্যদের মধ্যে আপনি কার সাথে আপনার চেহারার মিল খুঁজে পেয়েছেন? কারো সাথেই না। আমি পরিবারের সবার থেকে ডিফারেন্স। আচ্ছা আপনার মমো ড্যাডের নাম কি? সেলিনা চৌধুরী আর আফতাব চৌধুরী। আপনার মমো ড্যাড কবে আসবে বিড়িতে? মাহিন কিছুটা বিচলিত হয়ে মিহার দিকে তাকাল। মিহা মলিন হেসে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, ওরা হয়তো আসবে না চাঁদ। চাঁদনি কপাল কুঁচকে বলল, আসবে না মানে? তোমরা কি বিয়ে করবে না? আসলে মাহিন কাউকে না জানিয়ে বিড়িতে চলে এসেছে। এক প্রকার পালিয়ে। কারণ ওর ফ্যামিলির ঘোর আপই ছিল মাহিনের বিড়িতে আসা নিয়ে। মাহিন আমাকে ছাড়া থাকতে পারছিল না, তাই সে পালিয়ে এসেছে। কেন কেন? উনার ফ্যামিলির আপত্তি থাকবে কেন? ছেলে যেহেতু হয়েছে দেশ বিদেশে ঘুরে বেড়াবে এতে এত আপইর কি আছে? মাহিন এবার মৌনতা কাটিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, আসলে আমার মমো ড্যাড আমাকে অনেক ভালোবাসে। তাই ওরা আমাকে চোখের আড়াল করতে চায় না। সারাক্ষণ আমাকে নিয়ে ভয় থাকে। উনারা কি আপনার ছোট ভাইকে নিয়ে ও সেই ভয়টা পায়? নামিনার তো কিছুদিন আগে ও বিড়িতে এসে ঘুরে গেছে। আমার বেলায় ওদের যত সব প্রবলেম। আপনি কখনো কারণ জিজ্ঞেস করেননি কেন আপনাকে নিয়ে উনারা এত ভয় পায়? অধিক ভালোবাসে বলে ভয় পায়। আপনার কথা অনুযায়ী আপনার বিড়িতে আসার নাম নিলেই উনারা ভয় পায় তাই তো? হুম ঠিক ধরেছ। সাংঘাতিক ভয় পায়। এর মাঝেই ওয়েটার স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো। চাঁদনি মাহিনের দিকে তাকিয়ে মনে মনে অনেক হিসেব কষছে আর বলছে, আমার কেন জানি না মনে হচ্ছে নূর ভাইয়া আর মাহিন ভাইয়ার মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। না হয় দুটো মানুষের চেহারা এত হুবহু মিলে যেতে পারে না। মাহিন ভাইয়ার কথা অনুযায়ী মাহিন ভাইয়ার মমো ড্যাড মাহিন ভাইয়াকে চোখের আড়াল করতে চায় না, সারাক্ষণ ভয় ভয় থাকে, এমনকি বিড়িতে আসা নিয়ে ও উনাদের ঘোর আপই ছিল। আমার মনে হচ্ছে বিড়িতেই উনাদের কোনো দুর্বল পয়েন্ট আছে। তাই ওরা মাহিন ভাইয়াকে যথেষ্ট দূরে দূরে রাখার চেষ্টা করেছে। মাহিন ভাইয়া সম্পর্কে আমার আরও অনেক কিছু জানতে হবে। নূর রাগী দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে। কারণ চাঁদনি এক দৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে আছে।
হুট করে নূর চাঁদনির মুখটা ওর দিকে ফিরিয়ে দাঁত কিরমির করে বলল, নূর আমি তোমার বর। আমার দিকে তাকাও। ওই মাহিনের দিকে তাকাচ্ছ কেন? জাস্ট বিরক্ত লাগছে আমার। চাঁদনি মুখটা ভার করে বলল, তোমার চেয়ে মাহিন ভাইয়া ভালো। কি সুন্দর আমার সাথে হেসে হেসে কথা বলে। আমি হেসে হেসে কথা বলি না? না, তুমি সবসময় খিটখিট করে কথা বলো আমার সাথে। আমার একদম ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে বিষপাতা লাগবেই। এখন তো ওই ভূতের বাচ্চা মাহিন চলে এসেছে, তাই না? এখন তোমার মনে মাহিনের নামের লাড্ডু ফুটবে। একদম ঠিক ধরেছ। মাহিন ভাইয়া ইজ বেস্ট। চাঁদ, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। সো হোয়াট? আজ বাসায় নিয়ে তোমাকে এমন শাস্তি দিব না তুমি ভাবতেই পারবে না। হোয়াট এভার। নূর রাগে গিজগিজ করতে করতে যেই না টেবিল ছেড়ে উঠতে যাবে এর আগেই চাঁদনি নূরের হাত টেনে নূরকে আগের জায়গায় বসিয়ে দিয়ে নূরের কানে ফিসফিসিয়ে বলল, মজা করেছি বর। এত সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো শুধু আমার নূরকেই ভালোবাসি, আর কাউকে না। সত্যি বলছো? একদম। বাট নূর তো আমাকে ভালোবাসে না। সময় হলে বাসবে। ওইদিকে মাহিন আর মিহা নিজেদের মধ্যে খুনসুটি করছে আর স্যান্ডউইচে কামড় বসাচ্ছে। চাঁদনি ও আর দেরি না করে স্যান্ডউইচ খেতে ব্যস্ত হয়ে পড়ল। সাথে নূরও। চলবে।